দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান ফয়েজ। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের 1 মাস পূর্তি হয়েছে। তো এই 1 মাসে তারেক রহমানের নেতৃত্বে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কেমন করলো, তাদের যে ওয়াদাগুলো ছিল সেই ওয়াদাগুলো প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে, কিংবা সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেটি প্রত্যাশা পূর্ণ আসলে কতটুকু, এগুলো সেটি নিয়ে এক ধরনের হিসেব নিরিশ হচ্ছে। যদি 1 মাস সময় যে কোনো সমালোচনা করার জন্য খুব বেশি না একটা সরকারের জন্য, তারপর একটা হিসাব তো অবশ্যই করে, সেই ব্যাপারটি আছে। সেই সঙ্গে যেহেতু সংসদ শুরু হয়েছে, সেই সংসদে সরকারি দল বিরোধী দল কেমন করলো এটি নিয়ে আলোচনা আছে। আবার এই যেহেতু ঈদের এই সময়টাতে রাজনীতি একটু থিতিয়ে যায়, এক ধরনের হিসাবও আছে বা এক ধরনের ভবিষ্যতের একটা হিসাবও আছে যে ঈদের পরে রাজনীতিটা কেমন হবে। কারণ ঈদের আগে রাজনীতিতে, বিশেষ করে সংসদ কেন্দ্রিক রাজনীতিটা বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। এমনকি রাজপথে আন্দোলনের নানা ধরনের হুমকি ধামকিও আছে বিরোধীদের পক্ষ থেকে। সব কিছু মিলিয়ে আজকে আমরা আলোচনায় করতে চাই। আমাদের বিষয় হচ্ছে ঈদের পরে রাজনীতি। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন সাংবাদিক কলামিস্ট মাহবুব আজিজ এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু আবু হেনা রাজ্জাকি আপনাকে দিয়ে শুরু করি। এই সরকার 1 মাস কি করলো এটা নিয়ে আলোচনা আছে, এরই মধ্যে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, নানা ধরনের বিশ্লেষণ আছে। আমি ওই দিকে না গিয়ে আমি একটু যদি জিজ্ঞেস করি যে এই সরকারের প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, সেগুলো এরই মধ্যে শুরু হয়ে গেছে। নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেছে এবং বলা হচ্ছে যে আগামী 1 বৈশাখের মধ্যে কৃষক কার্ডও দেওয়া শুরু হবে। এই কার্ডগুলো আসলে বিএনপির যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলো আসলে আপনার চোখে যে আসলে সাধারণ মানুষের উন্নয়নে কিংবা তাদের উপকার কতটা লাগছে, কিংবা কতটা আলোচনা আসলে আসতে পারছে? ধন্যবাদ আপনাকে। আমি যদি শুধু এই কার্ডের ভিতরেই থাকি, অবশ্যই কাজটা ভালো। আপনি যদি প্লেইনভাবে দেখতে যান, একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলি কার্ড দিবে এবং 4 কোটি কার্ড দেওয়ার পরিকল্পনা। 4 কোটি কার্ড মানে 4 কোটি পরিবারে মোটামুটি 18-20 কোটি লোক কাভার হয়। 2,500 টাকা করে মাসে দিবে, অথবা ইকুইভ্যালেন্ট খাবার দাবার, ঘুরে ফিরে টাকা। এটাকে আপনি খারাপ বলার কোনো সুযোগ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আমি এটা অন্য দিই। প্রথমত হইল এই যে এটা যদি আগামী বাজেটের পরে হইতো তাইলে আমরা বুঝতাম এটা একরকম হিসাব। কেন? আপনি বাজেটের ভিতরে তো এটা রাখতে হবে, আপনি তো এটা বাজেটের ভিতরে আনতে হবে। টাকাটা তো আপনি ব্যক্তিগতভাবে দিতে পারবেন না, টাকাটা তো জনগণের টাকা, জনগণের টাকা, রাজস্বের টাকা। মানে আরও যদি ছোট্ট করে নিস, আপনার আমার টাকা, আপনার আমার টাকাটা যদি উনি দিবেন, ডিস্ট্রিবিউট করবেন, এটা তো তার দলীয় এজেন্ডা। বাট আলটিমেটলি নামটা সুনামটা অর্জন করবেন তিনি, কিন্তু টাকাটা আমাদের। এখন প্রশ্ন হচ্ছে 10,000 কোটি টাকা লাগে মাসে যদি আপনি 4 কোটি কার্ড ধরেন, সেটা আমি তারপরে ভালো উদ্যোগ। এখন যে দিচ্ছেন আপনি, যেমন কালি শুকানোর আগে, ভোটের কালি শুকানোর আগে প্রতিশ্রুতি দেওয়া শুরু করে দিলেন, ভালো, পজিটিভ যে আমি প্রতিশ্রুতি দেওয়া শুরু করছি। প্রতিশ্রুতি শুধু একটাই ছিল না, আরও ছিল। রাজনৈতিক পরিসরে বড় প্রতিশ্রুতি, গণভোটের আলোকে সেটাকে বাস্তবায়ন করাটাও প্রতিশ্রুতি ছিল। গণভোটে ভোট দিতে বলছিলেন, সেগুলোর লক্ষণ আমরা সিমটম পাচ্ছি না। মানে ওটাকে কার্যকর করার কোনো পদক্ষেপ তারা এখন পর্যন্ত নেননি, ইভেন বিন্দু মাত্রও না। ওটাও প্রতিশ্রুতি ছিল। এখন যদি শুধু কার্ডের মধ্যে থাকি, তাহলে এই কার্ড দিয়ে কী হবে? এই কার্ড দিলেও আমি 2,500 টাকা পাবো মাস শেষে। এটাকে যদি আমি অন্যভাবে চিন্তা করি, এতে কিন্তু আমি টাকা পাচ্ছি 2,500, খাওয়া দাওয়ার পর শেষ, নতুন কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব দূর হচ্ছে না। ঠিক আছে, এটাকে যদি আমি অন্যভাবে নিয়ে যাই, 1 মাসের টাকা 10,000 কোটি টাকা। আপনি 100 লোকের যদি 1 লাখ পরিবারের যদি 2,500 টাকা করে দেন, তাহলে 25 কোটি টাকা লাগে। সেটা না করে যদি আমি দক্ষ কারিগরি লোক তৈরি করি এবং আমি যদি বহির্বিশ্বের সাথে যোগাযোগ করি যে আমার ম্যান পাওয়ার তুমি নাও, যে বাড়িতে আমি 2,500 টাকার কার্ড মাসে দিব, সেটা না দিয়ে একটা হতদরিদ্র পরিবারের ছেলেকে যদি, বা একটা মেয়েকে যার বয়স 18, 20, 22 হয়েছে, মেয়েটাকে নার্স হিসাবে অথবা ছেলেটাকে ওয়েল্ডার হিসাবে টেকনিক্যাল কাজ শিখাইয়া বহির্বিশ্বে গিয়ে যদি বলি আমার ছেলেপেলেগুলোকে তোমরা নাও, এবং সেটা যদি রাষ্ট্রীয় খরচে পাঠাই, যে ঠিক আছে তোমরা আয় থেকে দায় শোধ করো, সেই জিনিসটা মানে হয় কি জানেন, অনেকগুলো কাজ হয়। 1, কর্মসংস্থান হচ্ছে, 2, বেকারত্ব কমবে, 3, ফরেন রেমিটেন্স আসবে, 4, একটা পরিবারকে আমি সচ্ছল করে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে ফ্যামিলি কার্ডের এই চিন্তাটার চেয়ে এই চিন্তাটা অনেক ভালো।
আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই তথা পুরো দলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি স্লো অ্যান্ড স্টাডি করেন, আমার এই কার্ডের প্রয়োজন নাই, আপনি দক্ষ লোক তৈরি করে সেটা কি ওই যে বললাম নার্স, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, হট এভার ইট ইজ, এইভাবে পাঠাইতে থাকেন। 500,000 করে লোক যদি বহির্বিশ্বে আমরা কিন্তু, পাঠাই আচ্ছা, তাহলে আমরা বেকারত্ব আচ্ছা, দূর কিন্তু করতে পারি। এখানে আমাদের তারেক প্রধানমন্ত্রী তারেক রহমান তো এই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েই 200-র বেশি আসন পেয়েছেন, তো তার তো একটা জনগণ তো এটা তাহলে ভালো কথা। এটা যদি বলেন যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়ে উনি ভোট পাইছেন, পাশাপাশি কিন্তু এটাও বলেছেন যে গণভোটে হাতে ভোট দিবেন, তারপর তো হাও জয়যুক্ত হয়েছে। কিন্তু হাটা নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে? গণপরিষদ এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ওত নেওয়ার কথা নিলেন না, সংস্কারে যাচ্ছেন না, সেটা কেমন কথা? আপনার এটাই কি উপকার হবে? এটাই ব্যক্তি 2,500 টাকা পাইলো, আর ওটার সাথে তো পুরা দেশের সার্বভৌমত্ব, সংবিধান সংস্কার, মানুষের রাজনৈতিক পরিবর্তন সব কিছু তো বিশালভাবে সম্পৃক্ত। তো সেটাকে আপনি প্রতিশ্রুতি হিসেবে দিয়ে সেটা আদৌ অ্যাকসেপ্ট করতেছেন না, আর 2/3 মেজরিটির বলে, আর এটাকে আপনি 2/3 মেজরিটির বলে যেখানে আপনার কোনো বাজেট এখন পর্যন্ত নাই। এই যে বাজেট থেকে এই টাকাটা যাচ্ছে সেটা তো বিগত সরকারের বাজেট, তার ভিতরে তো এটা ছিল না। সংসদে কি আপনি আদৌ আলোচনা করছেন এই টাকাটা আমি কোত্থেকে নিব, কিভাবে নিব? আপনার তো আলোচনা করা প্রয়োজন। মাহবুবা জি, যদি এই সরকারের 1 মাস আপনার কাছে মনে হয়? ধন্যবাদ, শুভেচ্ছা। সরকারের 1 মাসে প্রাথমিকভাবে যেটা মনে হয় যে শুরুটা খারাপ নয়, বেশ মার্জিত ভঙ্গিতে সরকার এগুচ্ছে। তেমন কর্তৃত্ববাদের সুর যেটা আমরা নির্বাচিত অনির্বাচিত সরকারের কাছ থেকে সবসময় শুনে অভ্যস্ত। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসেও আমরা যেরকম মব সন্ত্রাসের রাজত্ব দেখলাম, মব রাজাদের নানান রকম হুঙ্কার ধ্বনি শুনলাম অথবা নিষ্ক্রিয়তা দেখলাম, ওখান থেকে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলেই এখন পর্যন্ত আমাদের মনে হয়। যে মব সন্ত্রাস একদম যে চলে গেছে বলা যাবে না, তবে যত্রতত্র সেরকম মব সন্ত্রাসীদের আস্ফালন কমেছে, এটা একটা স্বস্তির ব্যাপার। অর্থাৎ সংসদে মানুষ চোখ রাখছে এবং সংসদ সকল আলোচনা তর্ক বিতর্কের কেন্দ্র হয়ে উঠছে। এবং বিষয়টা হচ্ছে যে কারো ব্যাপারে অভিযোগ থাকতেই পারে, কিন্তু সেটা হবে আইন আদালতে মীমাংসা হবে। ওই দিকে আমরা অনেকটা যাচ্ছি বলে মনে হচ্ছে। যদিও রেহমান সোবহান স্যার বলেছেন কয়েকদিন আগে যে রাজনৈতিক যে বন্দীতে ভরপুর কারাগারগুলো, এটা তার মতো ব্যক্তিত্ব কখন বলেন যে আসলেই কিন্তু রাজনৈতিক যেই সমস্ত বিচারগুলো, বিনা বিচারে মানুষ আছে, নানানভাবে আছে, রাজনৈতিক হেনস্থার শিকার হচ্ছে অনেক সাধারণ কর্মীরা। যদি সেই ব্যাপারে গত সরকারের আমলে অ্যারেস্ট হওয়া না, গত সরকারের আমাদের অ্যারেস্ট হওয়াগুলো এই সরকার এসে তাদেরকে সব ছেড়ে দিচ্ছে। এইবার এই যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত হরে ধরে দেওয়া হয়েছে, এক মামলায় 200, 250, 500, 700, কানাডায় বসে আছেন আমাদের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, সে নাকি মোহাম্মদপুরে গুলি করে মেরে ফেলেছে, তাকে আসতে দেওয়া হচ্ছে না, ব্যক্তিগত রাগ বিসম্বাদের ব্যাপার সেবা। এটা সাকিব আল হাসান থেকে শুরু করে একেবারে আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ পর্যন্ত সাধারণ মানুষেরাও এইটার শিকার হয়েছেন। এই ব্যাপারে সরকারের উদ্যোগ আমরা দেখিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী দল মত নির্বিশেষে সকলের সমান সুযোগ থাকবে। তাহলে যারা মামলার শিকার হচ্ছে, 255 জন সাংবাদিকের নামে ভুয়া মামলা হয়েছে, হত্যা মামলা, সাংবাদিকরা হয়তো তেলবাজি করেছে, নানান রকম অপকর্মের সঙ্গে যারা আছে তাদের থেকে সেই মামলা দিতে হবে, না দিয়ে হত্যা মামলার মধ্যে দিয়ে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। তো তাদের ব্যাপারেও কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে সরকার যে নিয়োগগুলো দিচ্ছে এই 1 মাসে, আমরা নিয়োগের ক্ষেত্রে সরকারের কাছে যেহেতু 2/3 আসনে তারা জিতে এসেছে, আমাদের প্রত্যাশা ছিল যে গণতান্ত্রিক একটা আচরণের প্রতি সরকারের অঙ্গীকার প্রতিফলিত হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলো যেভাবে নিয়োগ হলো, একেবারে দলীয়করণ হয়ে গেল আওয়ামী লীগের মতোই। কারণ হচ্ছে যে আপনি দলবাজ শিক্ষকদেরকে যদি উপাচার্যে নিয়োগ দেন, তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আসলে স্বায়ত্তশাসিত যে প্রকৃত রূপটি আর থাকে না, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামাত অধ্যুষিত হয়ে উঠেছিল। সেগুলো আমরা ছাত্র নির্বাচনেও দেখেছি, সেইভাবেই আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি, এই সময়েও এসে তাই হলো। তা না করে যদি একটা সার্চ কমিটি করা হতো, এবং তার পরবর্তীতে সার্চ কমিটির চাইতেও আরও ভালো হতো যদি এটা গণতান্ত্রিক উপায়ে যেভাবে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম, অর্থাৎ 3 জন
পাস হবে, নির্বাচিত হবে, সেখান থেকে আচার্য একজনকে বাছাই করে নেবেন। ওটাই আসলে বিশ্ববিদ্যালয়ের মূল নিয়ম। সেই জায়গায় কেন সরকার গেল না এটা আমরা বুঝতে কিন্তু পারলাম আজকে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে যোগ্যতা থেকেই বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থায় নিয়োগ দেওয়া হচ্ছে। এই কথা তো আওয়ামী লীগ সরকারও বলেছে। যোগ্যতা কার চোখে দেখা হবে? বিএনপি যদি মনে করে আমার চোখে দেখা এটাই যোগ্য, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার পার্থক্য কোথায় থাকলো? আমরা তো চাচ্ছি গণতান্ত্রিক একটা বিধিবদ্ধতার মধ্যে আমরা প্রবেশ করি, এবং সেইটার জন্যই তো আমাদের 24-এর গণ অভ্যুত্থান। আমরা শুরু করতে পারতাম উপাচার্য থেকে। আমরা মেট্রোর এমডি বদল দেখেছি, সেখানে কিন্তু যিনি ভালো করছিলেন তাকে বদলে একজন আমলাকে দেওয়া হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রেও আমরা দেখলাম যে হঠাৎ করে দুপুর 2টার সময় তাকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এটাও প্রয়োজন ছিল না। যদি সরকার নিশ্চয়ই দলীয়করণ এক জিনিস, আর সুশাসনের নিমিত্তে প্রয়োজনীয় যে সমস্ত নিয়োগ আরেক জিনিস। আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে চাইবেন, নিশ্চয়ই আপনি একটা শৃঙ্খলা এবং গণতান্ত্রিক বিধিবিধানের চর্চা করবেন। আপনি যেই সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগ করলেন, প্রত্যেকটাতেই কিন্তু একদম দলীয় লোকজন। এখন দল ছাড়া যদি কাউকেই আপনি চোখে না পড়ে, তাহলে তো আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদ, গোষ্ঠীপ্রীতি, স্বজনপ্রীতি এবং দলবাজি, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কি করে? কিন্তু এর আগে যে সরকারও দেখছিলাম যে কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ নাই, অন্তর্বর্তী সরকার ছিল, বেশিরভাগ নিয়ন্ত্রণ ছিল না, বিশেষ করে প্রশাসনের উপর বা বিভিন্ন ক্ষেত্রে। সেখানে যদি এই সরকার চায় যে নিজের দলের লোকজনকে বসিয়ে তারপর একটা সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, দোষের কি খুব? না, দোষের না হলেও হয় কি, ধরেন আপনি এই সরকার কিন্তু শুধু একটি দলের না। আপনাকে বুঝতে হবে যে এই মানুষ যে 2 হাত ভরে ভোট দিল, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা রায়, এবং সরকারকে দেশের সরকার হয়ে উঠতে হবে। আমাদের সরকারগুলোর সমস্যাই হচ্ছে সরকার দলীয় সরকার হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারেনি। তারা যে সুশীল সমাজের এত বড় বড় কণ্ঠস্বর ছিলেন, চেয়ারে বসেই কিন্তু যে যার মতো করে ফায়দা লুটেছেন। ওই জায়গা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসার সূচনা আমরা দেখতে চাই। আপনার বক্তব্য পরিষ্কার বুঝতে পেরেছি। আমি তো অ্যাডভোকেট আবু রাজা, কিন্তু যদি সংসদের ক্ষেত্রে বলি, সরকারের 1 মাসের আলোচনা আমরা দেখলাম, বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী এবং তাদের নেতৃত্বে 11 দলীয় যে জোট কেমন করলো? আপনি যদি সংসদের দিকে আপনি তাকান, সংসদে আমরা এই যে মাহবুব আজিজ আশা করতেছে সংসদটা প্রাণবন্ত হবে, মানে কিভাবে সংসদে তো বিষয়গুলো উপস্থাপন হতে হবে। যেমন ধরেন আপনি যদি বলেন যে বললো প্রশাসক নিয়োগ দিছে, আপনি প্রশাসক নিয়োগ দিতে পারেন, যদি নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ দিতে পারেন। কিন্তু আমরা ট্রেডিশনালি কি দেখছি? ট্রেডিশনালি দেখছি এই সমস্ত ক্ষেত্রে আমলাকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয়। এবং এখন যদি কেউ বলে যে আমলা আমার নিয়ন্ত্রণে থাকবে না, আমার দলীয় লোক দিলে থাকবে, কেন থাকবে না? আমলা তো সার্বজনীন, সবার জন্যে। আর আপনি দলীয় লোক যখন দিচ্ছেন, তখন আপনি কোন প্রক্রিয়ায় দিচ্ছেন? এটা তো বেসিক্যালি নির্বাচনের মাধ্যমে সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র নিয়োগ দেওয়ার কথা। সেখানে কি আপনি যদি নির্বাচনের মাধ্যমে যাইতেন, তাহলে এই যে 100% আপনাদের দল থেকে নিয়োগ দিচ্ছেন, 100%ই কি তারা বিজয়ী হইতো? কোনো গ্যারান্টি নাই। 1, 2, আপনি যদি ওইভাবে যান যে দলীয়ভাবে দিবেন, তাহলে যদি আপনার বিরোধী দলের রেশিওটাও আনেন, তাহলে সেখানে তো আপনি আলোচনা করতে পারতেন। সেখানে বিরোধী দল থেকে 2টা একটা তারা পেতে পারে কিনা, পেতে পারে তো। আপনি যদি আনুপাতিক হারেও ধরেন যে এতগুলা 11 জন প্রশাসক নিয়োগ দিলেন একটা দল থেকে আপনাদের ইচ্ছা মতো, এটার কারণটা কি? এটার কারণ হলো 2/3 মেজরিটি। আপনার কারো উপরে নির্ভর করতে হচ্ছে না। কিন্তু 2/3 মেজরিটি এমন একটা জিনিস, আপনি হোয়াট এভার ইউ সে দ্যাট ইজ ল। বাংলাদেশের কালচার, বাংলাদেশে এতদিনের ইতিহাসে এমন কালচার আছে যে সরকার গঠন হচ্ছে, সে বিরোধী দলকে সেটাই তো মাহবুব আজিজ তো একই কথা বললো যে তাইলে আমরা ব্যতিক্রমটা কি হলো? আবার তাদের তো ডেপুটি স্পিকার দিতে চাইল, ডেপুটি স্পিকার আপনি চাওয়া চাই, ডেপুটি স্পিকার দেওয়ার বিষয় না তো, এটা তো দান খয়রাতের বিষয় না। বিষয় হচ্ছে আপনি যে জুলাই তাইলে আপনি গণভোটের আলোকে সংস্কারের ব্যাপার আসে, সেখানে বলা আছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যাবে, ওখানে বলা আছে। তো বলা যখন থাকবে, ল হবে, তখন সে দিতে বাধ্য। আর আপনি অফার দিয়ে 2/3 মেজরিটি পেয়ে যদি আপনি অফার দেন, এটা আমার কাছে মনে হয় যে এটা কি রাজনৈতিক করুণা, যে আমরা মহানম্রতা দেখাচ্ছি, আপনাকে ডেপুটি স্পিকার দিতে চাই, আপনি নিবেন কিনা। না, আপনি লয়ের মধ্যে থাকেন, আপনি লয়ের মধ্যে থেকে আমি পাওনা হইলে আমাকে দিবেন। এইটা তো এখানে এটা তো ইমোশন না। কারণ আমাদের যে আজকে তো এই কথা বারবার হচ্ছে যে জুলাই চেতনা হয়েছে ইমোশন দিয়া রাষ্ট্র চলে না। তো একইভাবে আপনি মহান হওয়ার ইমোশনের জায়গা না, এটাকে আপনি নিয়মে যদি আপনি আইনের ভিতরে নিতে পারেন যে হ্যাঁ ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসবে, তাহলে আইন মোতাবেক সে পাবে। কিন্তু আপনি এখন বলবেন দিবেন, কালকে তো আপনি নাও দিতে পারেন। আস্থা অনাস্থা আপনার কাছে, 2/3 মেজরিটি আপনার। সুতরাং এটা তো ঠাট্টার জায়গা না,
এটা তো নিয়মের জায়গা, আইনের জায়গা। আপনি যখন প্রশাসক র্যান্ডম নিয়োগ দিতেছেন, কারোর সাথে তো আপনি আলোচনা করতেছেন না, সংসদে তো আলোচনা করতেছেন না, সেখানেও তো আলোচিত হইতে পারতো। দলীয় লিখে দেন, সেই দলীয় লোক নিয়েও যদি একটা ডিবেট হইতো যে হ্যাঁ আমি এখানে প্রশাসন এড়ে দিতে চাই, ঠিক আছে 3 জনের ভিত্তিতে, সেটাও তো নাই। আপনি নিয়োগ দিব, কারণ 2/3 মেজরিটি এমন একটা জিনিস, আপনি যা বলবেন সেটাই আইন। যেমন 2/3 মেজরিটি পাওয়া দল আদালতের উপরে নির্ভর করে। তারা কি বলে জানেন? এই বিষয়টা আদালতে গেছে, আমরা আদালতের উপরে আস্থা রাখি। তার মানে 2/3 মেজরিটি পাওয়ার পর আদালতের উপর আস্থা রাখা যায়। আমরা টকশোতে এমনভাবেও গেছি, অনেকের সাথে কথা বলার পর বললো যে আপনি টকশোতে এটা না বলে একটা রিট করে দেন। মানে কত কনফিডেন্স যে রিট করলে আমার বিষয় নিয়ে আমি রেজাল্ট নাও পেতে পারি। আবার তারা বলছেন আমরা আদালতের উপর আস্থা রাখি। এটাকে বলে 2/3 মেজরিটির আস্থা। ইট ইজ নট এ কোশ্চেন অফ লয়ের উপরে আস্থা না, 2/3 মেজরিটির উপর আস্থা। 2/3 মেজরিটি এমন একটা জিনিস যে 2/3 মেজরিটি পাওয়ার পর টোটাল বাংলাদেশ সমস্ত সেক্টর 2/3 মেজরিটি হয়ে যায় ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট। আচ্ছা, মাহবুব এই 2/3 মেজরিটির কথা বলছিলেন। যদি এই 2/3 মেজরিটি একটা সরকার, একটা সংসদে, সেখানে বিরোধী দল হিসেবে জামাত ইসলাম এবং 11 দলীয় জোট কেমন করলো? দেখুন, আমি রাজ্জাকি ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো এই জায়গায়। দ্বিমত না, আমি যুক্ত করতে চাই যে যেই পরিস্থিতি মব সন্ত্রাসী অন্তর্বর্তীকালীন সরকার করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে, সেই যে একটা মানে দুরভিসন্ধি সাম্প্রদায়িক শক্তিকে এই দেশে প্রতিষ্ঠিত করবার, সেই দুরভিসন্ধি থেকে জাতিকে উদ্ধার করেছে আসলে এই 2/3 মেজরিটি। এটা আমার মতামত। না হলে আজকে যেই প্রধান বিরোধী দল হিসেবে সাম্প্রদায়িক শক্তিকে আপনি দেখতে পাচ্ছেন, এরা যদি আরও বড় হয়ে চলে আসতো, অর্থাৎ 2/3 মেজরিটি বিএনপির হাতে না থাকতো, তাহলে তো বাংলাদেশের চেহারাই তারা বদলে ফেলতো। এবং তারা যেভাবে মেয়েদের কর্মঘণ্টা 5 ঘন্টার কথা বলেছিল, তারা নারীকে শীর্ষস্থানে দেবে না বলেছিল, তারা নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে যেভাবে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে আমরা হিংস্র কথাবার্তা, অশালীন কথাবার্তা শুনেছি, এগুলো যদি তারা সংসদে বলতে শুরু করতো, কি অবস্থাটা দাঁড়াতো হয়তো আমরা তাও দেখতে পারবো আগামীতে। কাজেই আমি মনে করি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের যে পরম্পরা, 71-এর মুক্তিযুদ্ধের পরম্পরা অব্যাহত রাখবার জন্য এই 2/3 মেজরিটি খুব প্রয়োজনীয়। এবং সেই জায়গায় বিএনপি যদি সকল দল মত নির্বিশেষে সকলের অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু জামাত ইসলামীও পড়ে। সে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বলে তাকে সমাজ থেকে বের হতে হবে তা কিন্তু আমি বলছি না। আমি বলছি সকলকে নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা, সেটার নেতৃত্ব কিন্তু বিএনপিকে এই সংসদে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে এই সংসদকে যে প্রাণবন্ত, রাজ্জাকি ভাই বললেন এটা প্রাণবন্ত হবে কিভাবে, সরকারি দল তো এই কাজগুলো করছে না, আলোচনা করছে। আপনি দেখেছেন যে জামাত ইসলামী বা প্রধান বিরোধী দলের যে অনভিজ্ঞতা কিংবা কথাবার্তা বলবার ক্ষেত্রে তাদের যে এক ধরনের অপরিপক্ক মানসিকতা, সেটা কতখানি আমরা সামনের দিনে বুঝতে পারবো। সালাউদ্দিন আহমেদ সাহেব যখন সংবিধানের নানান ধারা উপধারা সংসদে উপস্থাপন করে বুঝিয়ে দিচ্ছিলেন যে এই জুলাই জাতীয় সংস্কার কমিশন কত অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক, সেটার বিপরীতে কথা বলবার মতো কোনো লোক কিন্তু আমরা দেখলাম না বিরোধী দলের। কাজেই সংসদ তখনই প্রাণবন্ত হবে যখন যেই বিষয়ে অভিজ্ঞ সে সেই জায়গাটি পাবে। আমরা এবার পেয়েছি একদল বিরোধী দলের কর্মী যারা আসলে ঠিক রাজনীতির মাঠে কতখানি সক্রিয় আমরা জানতাম না। এমন একটা রাজনৈতিক দল এবার আমাদের প্রধান বিরোধী দলের ক্ষেত্রে এসছে, যারা সরকারের আনুকূল্য পেয়েছে, পৃষ্ঠপোষকতা পেয়েছে, প্রশ্রয় পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু তাদের সেই রাজনৈতিক যোগ্যতা আসলেই অনেক প্রশ্নের মুখোমুখি তাদেরকেই ফেলবে। এবং আমরা আগামীতে সেগুলো হয়তো আরও স্পষ্ট হব। তবুও আমরা প্রত্যাশা করি, মানুষের তো শেখার শেষ নাই, তারা শিখে উঠবে এবং তারা প্রশ্ন করবে সরকারি দলকে, কারণ প্রশ্নের বাইরে কাউকে রাখা যাবে না। এবং সেই জন্যই গণতন্ত্রের মূল পাঠ কিন্তু আপনার নির্বাচন এবং জাতীয় সংসদ। আমরা আগামীতে যেটা দেখতে চাই, যে জুলাই সংস্কার কমিশন নিয়ে বিএনপি যেভাবে কথা বলছে, সেইটার উত্তর যাতে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়। সেখানে কিন্তু আবেগ বা বললে হবে তমুক মারা গেছে, তমুক আহত, তমুকের চোখ নাই, তমুকের এই চোখ নাই, আহত, নিহত, এই শব্দ কিন্তু আমরা 71 সাল থেকে এই পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে মানুষ মারা গেছে। 15ই আগস্ট 1975 সালে মানুষ মারা গেছে এবং খুবই দুঃখজনকভাবে মারা গেছে। প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। কিন্তু আপনাকে আইনি কাঠামোর মধ্যে তো থাকতে হবে। আপনি যেই গণভোট এখানে হয়েছে, এটা তো গণতামাশা হয়েছে। সেখানে যেই ভোটের কথা বলা হচ্ছে যে 70% ভোট, 70% ভোট কী করে গণভোটে হলো? আপনার তো যেই হিসাবে আপনি দেখুন 3 কোটি লোক না ভোট দিয়েছে এবং 6 কোটি লোক ভোট দেয়নি।
এই 6 কোটি ভোট যদি আমরা বলি যে তারা আসলে ভোট দিতে যায়নি কারণ তারা এই গণভোটের উপর আস্থাই রাখেনি, তাহলে তো আপনার 9 কোটি লোকই তো ভোটই দেয়নি হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে কি করে আপনি হ্যাঁ ভোটকে জয়যুক্ত করছেন? কাজেই আপনি কিন্তু গণতন্ত্রে এই তর্ক বিতর্কগুলো চলবে, এটা বলার সাথে সাথে আপনি বলতে পারেন না যে আমি ফ্যাসিবাদের দোসর। আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং আপনাকে বলতে হবে আপনি কোন আইনের বলে একদল যুক্তরাষ্ট্র প্রবাসী এসে আমাদেরকে বলে দেবে যে এইভাবে দেশ চালাতে হবে। দেশ চালাতে হবে আমাদের মতো করেই, এবং সেখানে আওয়ামী লীগ ও বিএনপি এই দুটো বড় দলকে শিকল দিয়ে বেঁধে রাখার জন্য জুলাই সংস্কার নানান রকম কায়দাকানুন করবার চেষ্টা করা হয়েছে। আমাদের সংশোধিত যথেষ্ট এখানে বিল পাস করার জন্য, সেখানে আবার সংস্কার কমিশন কেন লাগে? এই বিষয়টা আমরা কথা বলবো। একটা ফোন আছে, ফোনটা নিয়ে আবার আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি, আমার নাম ফয়সাল, আমি সিলেট থেকে বলছি। আমার প্রশ্ন রাজ্জাক সাহেবের কাছে। জি বলেন। আচ্ছা, আমার রাজ্জাক সাহেবের কাছে প্রশ্ন হচ্ছে, আচ্ছা সবাইকে আগামী ঈদ মুবারক। তো আমার রাজ্জাক সাহেবের কাছে প্রশ্ন হচ্ছে, ঈদের পর রাজনৈতিক ক্ষেত্রে আমরা কি এরকম কি কোনো আইনি ব্যবস্থা দেখতে পারবো? সেটা রাজ্জাক সাহেব যেহেতু আইনজীবী, সেই আইনজীবী হিসেবে যদি উনি যদি নাকি অ্যাকশন নেয় যে জামায়াতের একজন ইউরোপের অবস্থিত একজন নেতা যিনি বর্তমানে বাংলাদেশে আছে, উনি বলেছেন যে পতিত সরকারকে ফেলে দেওয়ার জন্য ওনারা একটা এজেন্সিকে হায়ার করেছিলেন এবং দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত ডক্টর ইউনূস সাহেব হচ্ছে সেই এজেন্সিকে হায়ার করেছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ছাত্রগুলো যে মারা গেল 5ই আগস্টের পর, এই ছাত্রগুলোর বুকে যেই গুলিগুলো লাগছে সেই গুলিগুলোর মধ্যে শেখ হাসিনার গুলি কতগুলো ছিল আর এই জামায়াতের এবং ইউনূস সাহেবের কতগুলো গুলি ছিল, এই হিসাব কি বাংলাদেশে কি উনি আইনজীবী হিসেবে কখনো তিনি আদায় করে দিতে পারবেন বাংলার জনগণকে? জি ধন্যবাদ। অ্যাডভোকেট আবু হিনা রাজ্জাকি, বিরতি যাবার আগে একজন দর্শক আপনাকে ফোন করেছেন, যদি উত্তরটা দেন। আচ্ছা, ধন্যবাদ ফয়সাল সাহেব সিলেট থেকে যে প্রশ্ন করছে। প্রশ্নটা উনি খুব আমার কাছে খুব জটিল প্রশ্ন মনে হচ্ছে, তারপরেও আমি চেষ্টা করব ওনার এটার জবাব দেওয়ার। উনি দুটো ভাগ করেছেন, এখানে শেখ হাসিনার গুলিতে কয়জন মারা গেছেন, ইউনূস সাহেবের গুলিতে কয়জন মারা গেছেন, সরাসরি এই বিষয়গুলো উনি আনছেন। এবং আমরা এটা বরাবরই জুলাই অভ্যুত্থানের পরে যখন নতুন সরকার গঠনের, সেখানে ইউনূস সাহেব মেটিকুলাসের ডিজাইনের বহু কথা আসছে। ইভেন ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির গুপ্ত ছিল, এই কথাগুলো আসছে, নানান বিষয় আসছে। তো ফাইনালি উনি যে জায়গাটায় গেল সেটা হলো যে মারা গেছে এগুলো সত্য, সেখানে ছাত্র মারা গেছে, ছাত্র জনতা সাধারণ লোক মারা গেছে, ইভেন পুলিশও মারা গেছে। তার মানে আলটিমেটলি এখানে গুলি ব্যবহার হয়েছে। গুলি হাসিনা কয়টা মারছে, ইউনূস কয়টা মারছে, এটা হলো ওনার প্রশ্ন। একদম প্লেন জবাব যদি দেই, ব্যক্তি হাসিনা ব্যক্তি ইউনূস, কেউ একটা গুলিও মারেননি। ব্যক্তি হাসিনা ব্যক্তি ইউনূস, কেউ একটা গুলিও মারেননি। তারপর আসতে পারে যদি হুকুমের ব্যাপার, সেটা অন্য আসপেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এই যে সাখাওয়াত সাহেব কিন্তু এই উপদেষ্টা যখন হওয়ার পর, স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর, উনি কিন্তু একসময় বলেছিলেন, বোধহয় উপদেষ্টা হওয়ার কয়দিন পর, 2-3 দিনের মাথায় উনি বলেছিলেন যে গুলিগুলা ব্যবহার হচ্ছে এই গুলিগুলা পুলিশ ব্যবহার করে না। আচ্ছা যাই হোক, তার 2 দিন পরেই উনি ওনার স্বরাষ্ট্রমন্ত্রিত্ব চলে গেল। এখন ওটার জন্য গেছে কিনা সে তর্ক আমি করছি না, বাট চলে গেল আলটিমেটলি। তাহলে এখন যে বিষয়টা আমাদের সামনে উপস্থিত সেটা হইল, আজকের যারা সরকার তারা কিন্তু সেদিন বলেছিলেন যে বিচার একটা চলমান প্রক্রিয়া এবং সময়ের ব্যাপার, এবং এই বিচার অব্যাহত থাকবে, কিন্তু নির্বাচন হয়ে যাক, এই ধরনের নির্বাচনের দাবি ছিল। আমি কোনোটাকে অযৌক্তিক মনে করছি না। কিন্তু যেহেতু নির্বাচিত একটা সরকার চলে আসছে অলরেডি, সুতরাং তাদের এখন নৈতিক দায়িত্ব এই বিষয়ের উপরে অ্যাকশনে যাওয়ার। অর্থাৎ মারা গেছে ছাত্র জনতা, এটা সত্য, মারা গেছে পুলিশ, এটা সত্য, এবং অভ্যুত্থানের সময় অভ্যুত্থানের সরকার পলাতক, এবং সেখানে এই যে হত্যাগুলো হয়েছে সেটার বিচার করা খুবই জরুরি। এবং এই বিচার করতে গেলে সরকার একটা প্রতিশ্রুতিবদ্ধ। উনি এই বিষয়ে আমি মনে করি এই ফয়সাল সাহেবের প্রশ্নটা ধরে তাদের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার, এবং বিচার করে তারা কনফার্ম করবে আদালতের মাধ্যমে, হ্যাঁ, যে কে গুলি করেছে, কে হুকুম দিয়েছে, কার গুলিতে মারা গেছে। অবশ্যই এর বিচার করাটা খুবই জরুরি, এবং তার প্রশ্নটাও আমি ওই হিসাবে যৌক্তিক। কিন্তু উনি ইউনূস আর হাসিনা বলতে যেটা মিন করছেন, সে এই দুইজনের কেউই গুলি মারেননি। আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা? না, আমার এই মন্তব্য একে রাজ্জাকি ভাই যেটা বললেন সেটার সাথে আমি খালি যুক্ত করতে চাই যে আমাদের দেশে কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ডের কখনো বিচার হয় না। আপনি বিচারটা হোক। হ্যাঁ, 1975-এর 15ই আগস্ট
81 সালের 30 মে জিয়াউর রহমান হত্যাকাণ্ড, কোনোটারই কিন্তু প্রকৃত কারণ আমরা ধরতে পারলাম না এর পেছনের। এটাও যদি এভাবে ঝুলে থাকে তাহলে কিন্তু এই প্রসঙ্গগুলো উঠবেই। সাখাওয়াত সাহেব কিন্তু এই নতুন সরকার আসবার পরে সে এক সাক্ষাৎকারে আবারও সেই কথা বলেছেন যে আমার চাকরি চলে গিয়েছিল ওই কথা বলার জন্য। কেন তার চাকরি চলে গেল, তার মানে এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে উদ্ঘাটন করা দরকার। আমরা তাহলে একটু যদি ঈদের পরের রাজনীতির বিষয়টি একটু আমি একটু আপনাকে জিজ্ঞেস করি। সংস্কার নিয়ে একটা বড় বিষয় আছে, গণভোট যেটা বলছে, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ, সেটি নিয়ে এক ধরনের আলোচনা আছে এবং অনেকে আশঙ্কা করছে যে ঈদের পরে যে রাজনীতিটা সেটি এই বিষয়টি অনেক বেশি প্রভাব ফেলবে এবং যেহেতু বিরোধী দল মাঠে একটা আন্দোলন হুমকি দেওয়া আছে, সব কিছু মিলে আপনার এই যে সংস্কার কি হবে এবং যেহেতু সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে প্রতিটা রাজনৈতিক দল, এখন আবার জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা বক্তব্য দিচ্ছে, ঈদের পরে আসলে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রাজনীতিতে? আপনি যদি আমাকেই প্রশ্ন করেন এটা কিন্তু ঈদের পর রাজনীতি কেমন হতে পারে, এটা কিন্তু একটা ভবিষ্যৎ ব্যাখ্যার মতো। তো আমি একটা কথা বলি, আপনি একজন হোস্ট, মাহবুব একজন বিজ্ঞ আলোচক, এই যে আমরা আলোচনা করছি, লেখাপড়া করি, বিদ্যা মানে সাহিত্যিক, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি যা কিছু হন না কেন, আপনি পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি কিন্তু তা জানেন না। অনুমান করা যায় তো? কিচ্ছু অনুমান করা যায় না, ইনফ্যাক্ট অনুমান করা যায় না। এখন মিলে গেলে ভিন্ন কথা, দুইটা দল খেলতেছে ক্রিকেট, আপনি যদি বলেন একটা দল জিতবেই, আজিজ ভাই কইল না ড্র হবে, আপনি কইলেন খেলা পরিত্যক্ত হবে, তিনটের একটা তো হবেই। সুতরাং এখানে তো বিজ্ঞর কিছু নাই। কিন্তু একটা কথা আছে, আপনি দেখে যে ভবিষ্যৎবাণী করবেন, তাতে আমরা যদি ইলেকশন পূর্ব প্রতিশ্রুতিগুলো দেখি, এই যে কি সংস্কার কমিশন হয়েছিল, তারপরে জুলাই সনদে স্বাক্ষর করা, তারপরে গণভোট পর্যন্ত যাওয়া, তারপরে গণভোট যখন নির্বাচন হয়ে গেল, তারপরে যখন আমরা একটা অ্যাকশন দেখতেছি, আমরা তো মনে করছিলাম যে নির্বাচন হয়ে যাওয়ার পরেই যখন ওত নিবে, দুইটা ওত নেওয়ার পর গণভোটের আলোকে সংস্কার করতে যাবে, কই সেগুলো তো হচ্ছে না। পরবর্তী মুহূর্তে কী আসতেছে আমরা জানি না। রাজনীতিবিদরা বলেন এক, করেন আর এক। ভোট জয়যুক্ত হলো, আমাদের আজকের প্রধানমন্ত্রীর কথায় সবাই ভোট দিছে বলে আমরা বলতেছি। এখন আমরা বলতেছি যে ইঞ্জিনিয়ারিং করে গণভোটে এত % ভোট নেওয়া হয়েছে। তো ইঞ্জিনিয়ারিং করেই খালি গণভোটটাকে জয়যুক্ত করছে, নাকি ইঞ্জিনিয়ারিং হইলে শুধু এই একটা পোর্শনই হয়েছে, না অন্যান্য জায়গায় হয়েছে? আপনি যদি সৈয়দা রেজওয়ানার কথা নিয়ে আসেন, উনি বলছেন উগ্রপন্থীদেরকে ঠেকানোর জন্য যা করা দরকার সেটা করেছে, মেইন স্ট্রিমে আসতে না পারে, এটা উনি তো এডমিট করছেন, ওটা বলেছেন। তার মানে কি তাদেরকে ঠেকাইছে? তো তাদেরকে ঠেকানোর মানে তো আরেকজনের আগানো। তাহলে তো আপনি উনি যাদেরকে ঠেকাইছে তাদের ক্ষতি করলো না লাভ করলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো পুরো নির্বাচনের যে প্রক্রিয়াটাকেই সে বিতর্কিত করে দিল। এই যে বিতর্কিতটা করে দিল, এটা তো কাজটা ভালো করলো না। এটা হল 1 নম্বর। 2 নম্বর, রাজনীতিবিদদের সম্পর্কে একটা কথা আছে না যে শেষ বলতে রাজনীতিতে কিছু নাই, সকালে একটা বলবেন বিকেল একটা বলবেন। এটা কিন্তু রাজনীতিবিদরা সবাই অ্যাপ্রুভাল দেয় এবং কর্মীরাও সেটাকে মেনে নেয়। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এই একটা জায়গা। আচ্ছা, আরেকটা জায়গা হলো রাজনীতিবিদদের সংজ্ঞা কি বাংলাদেশে পরিষ্কার। রাজনীতিবিদদের সংজ্ঞা হইলো মাহবুব আজিজ ভাইয়ের চেহারা দেখে একটা অনুমান করা যায় লোকটা কোন পদের, কি ধরনের। আপনি আমার সাথে 5 মিনিট কথা বললো ধারণা করতে পারেন রাজ্জাকি সাহেব কেমন। কিন্তু রাজনীতিবিদদের বিশেষ বৈশিষ্ট্য হলো রাজনীতিবিদদের খেলায় সে তত পাকা রাজনীতিবিদ যার ফেস বলে দেয়, যার ফেস ইজ নট দ্য ইন্ডেক্স অফ হিজ মাইন্ড। অর্থাৎ ফেসটা যখন তার মনকে রিফ্লেকশন হয় না, অর্থাৎ রাজনীতির কোয়ালিটি হইল ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। যেহেতু রাজনীতিবিদদের ফেসটা দিয়ে আমরা ভিতরটা পড়তে পারি না, ফেসটা একরকম ভিতরটা আর একরকম, এইটার পক্ষে থাকে, একজনে বললো যে এটা পক্ষে না থাকলে আমরা নির্বাচনই পেতাম না। তো এই যে বিষয়গুলা, সুতরাং আমি ভবিষ্যৎবাণী করতে পারতেছি না। বাট আমরা যে লক্ষণটা দেখতেছি শুরু যেভাবে হয়েছে, তাতে যে খুব ভালো কিছু আশা করব সেটা আমার কাছে মনে হয় না। কিন্তু কিছু আসে দেন, এই কারণে আবারও সে একটা কথাই বলছি যে বিরোধী দল সেও থাকবে জিরো এবং যারা 2/3 মেজরিটি পেয়েছে তারা থাকবে হিরো। এর কারণ হচ্ছে কাউকে আমার প্রয়োজন নেই। মাহবুবাজি আপনার জি, আমি এখানে একটু বলতে চাই ভাইয়ের কথার সাথে, যে উনি বললেন সৈয়দ রিজওয়ানা হাসানের কথা যে তারা উগ্রবাদকে ঠেকানোর চেষ্টা করছে। আচ্ছা, ঠেকানোর নমুনাগুলো যদি আমরা একটু মনে করি, ছায়ানট উদ্দিচিতে হামলা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, সেখানে সরকার নিষ্ক্রিয়। গণমাধ্যমে হামলা হচ্ছে, 25-30 জন সাংবাদিক মরতে বসছে, সেখানে সরকার নিষ্ক্রিয়।
আপনার মুক্তিযুদ্ধকে প্রতিদিন দিন রাত অবমাননা করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, সেখানে ইচ্ছা মতো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে, বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে যাচ্ছে প্রতিরোধ যুদ্ধ, আপনার পাকিস্তান হয়ে যাচ্ছে হানাদার বাহিনী। এগুলো কি ঠেকানোর লক্ষণ? আসলে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, যেহেতু তারা ডানপন্থাকে প্রশ্রয় দিয়েছে, যেহেতু তাদের আবার সুশীল সমাজে ফিরে আসতে হবে, যেহেতু এখন গণমাধ্যম আবার প্রয়োজন, এই কারণেই তারা এই সমস্ত কথাবার্তা বলছে। অর্থাৎ তারা ডানপন্থাকে প্রশ্রয় দিয়েছে, তারা চেষ্টা করেছে আওয়ামী লীগ শূন্য একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে। তারা চেয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের যে দুধারার যে একটা রাজনীতি দীর্ঘদিন ধরে চলেছিল, যেটা 1/11-এ আমরা প্রথম দেখেছিলাম, বিরাজনীতিকরণের চেষ্টা এবং এই দুই নেত্রীকে সরে যেতে হবে বলা হয়েছিল, ঠিক একইভাবে দুই নেত্রীকে না পারলেও একটি দলকে সরে যেতে হবে, তার বন্দোবস্ত অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এবং করার জন্যে তারা যা কিছু করা দরকার ওই জুলাই সংস্কার তারা বের করেছে। এবং এই জুলাই সংস্কারের কোনো প্রয়োজনই নাই সংস্কার পরিষদ, কারণ আমাদের একটা স্বাধীন সার্বভৌম জাতীয় সংসদ আছে, সেখানে নির্বাচিত সংসদ সদস্যরা আছেন, সেখানেই তো আলাপ আলোচনা করে তারা এইগুলো তারা ঠিক করতে পারেন। আর বিএনপি যে 31 দফা প্রস্তাব দিয়েছে সেখানেই তো অধিকাংশ সংস্কার প্রস্তাব দেওয়া আছে। জামাতের কথাবার্তা শুনলে মনে হয় যে বিএনপি সহ অন্য কোনো দলই, এমনকি বাম দলগুলো কখনো সংস্কার প্রস্তাবে আগ্রহী নয়। আপনার খেয়াল করে দেখুন যে বাম রাজনৈতিক দলগুলো কতদিন ধরে বাংলাদেশের রাজনীতির সংস্কার নিয়ে আলাপ আলোচনা করছে, জামাত বরং সংস্কার নিয়ে কবে থেকে কথা বলা শুরু করলো। কাজেই এই বিষয়গুলো হচ্ছে ওই যে রাজনীতিক একটা সংস্কৃতি, বিভাজিত সংস্কৃতি তৈরি করে একটা প্রধান শক্তি হিসেবে সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, অনেকখানি পেরেছেও, এবং সেই চেষ্টাটি অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে। ঈদের পরে যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা প্রত্যাশা করব যে বিএনপি যে 2/3 আসন পেয়ে বিজয়ী হয়ে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল স্তম্ভগুলো যেন অপসারিত না হয়, বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে তার পরম্পরা যেন আগামী দিনের বাংলাদেশ রক্ষা করে। আমি একটু আজকের একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি নেতা, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেখানে তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে সবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন যে কিছু বড় ভাই এবং নেতা তাকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি কোনো ব্যক্তিগত আক্রমণে এড়িয়ে চলবেন, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকবেন এবং গঠনমূলক আলোচনা এখন মনোযোগ দিবেন। মানে এই যে একজন রাজনীতিবিদের বোধোদয় এবং ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাওয়া, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আসলে আমাদের রাজনীতি থেকে শুরু করে অনেক কিছু এখন ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাকে দেখেছি, তারা বাংলাদেশটাকে যেন ফেসবুক বলে মনে করেন। তারা কি করছেন, তারা তাদের মন্ত্রণালয়ে কি কাজ করেছেন, তারা কাকে নিয়োগ দিচ্ছেন ইত্যাদি ফেসবুকে বলতেন। এখন অনেক রাজনৈতিকবিদ, বিশেষ করে এনসিপি কেন্দ্রিক যারা, অনেক ফেসবুকে তারা কথাবার্তা বলছেন। এটা খারাপ নয়, বলতেই পারেন, কিন্তু আপনাকে তো অনেক তথ্য এবং তত্ত্ব বলতে যা বুঝি আমরা, কিছু পরিসংখ্যান এবং কিছু সাপোর্টিভ অনেক অনুষঙ্গ সহ কথাবার্তা বলতে হবে। যেভাবে একজন গুণী এবং বয়োজ্যেষ্ঠ মানুষ সম্পর্কে এভাবে সমালোচনা করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যে ভাষায় বা যে ভঙ্গিতে, সেটা তো অবশ্যই সমর্থনযোগ্য নয়। যে কেউ হতে পারে, আপনি তার যদি কোনো যে কারোই বিভিন্ন ধরনের অভিযোগ থাকতে পারে, সেটার জন্য আইন আদালত আছে, সেটার জন্য আরও অনেক ভদ্রভাবে উপস্থাপনের বিষয় আছে। আপনি এইভাবে কথাবার্তা বলা, এবং একটা মানুষের যদি 50 বছর বা 60 বছরের ক্যারিয়ার হয়ে থাকে, তাকে আমরা শুধুমাত্র এই ক্ষেত্রে না, আমরা বিভিন্ন ক্ষেত্রে, আমরা শিক্ষকদের ক্ষেত্রে দেখেছি, আমরা সমাজে যেই 18 মাস এই অন্তর্বর্তীকালীন সরকারের মব সন্ত্রাসকে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছি, তার একটা অন্যতম অনুষঙ্গই ছিল যে অভদ্র ভাষা ব্যবহার, ভাষিক সন্ত্রাস। সেটা আপনি বিভিন্ন ক্ষেত্রে, ব্যক্তিগত পর্যায়েও আপনি বলুন, আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলুন, এর চাকরি খেয়ে ফেলতে হবে, তার চাকরি খেয়ে ফেলতে হবে, অমুক ফেসিবাদের দোষর তমুক, আপনার আইন নিজের হাতে তুলে নেবার কোনো জায়গায় কিন্তু নেই। এটা একটা সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে হতে পারে না। একদম সময় কম, আপনার কাছে মনে হয় তার এই বোধোদয়ের কারণ কি? এটা বোধোদয় কিনা এটা পরবর্তীতে বোঝা যাবে, সামনে তো অনেক কিছুই হতে পারে। এখন মির্জা আব্বাস সাহেব শারীরিকভাবে খুবই অসুস্থ, আমরা তার আশু সুস্থতা কামনা করি, এবং এইটাকে আসলে বোধোদয় কিনা আমি জানি না, কারণ তিনি সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। এই বয়সেই তিনি বেশ পুরনো রাজনীতিকদের মতো আচরণ করছেন। তো আমরা জানি না আসলে এই বোধোদয় কেনা, আদৌ বোধোদয় কিনা সেটা আগামীতে বোঝা যাবে, ঈদের পরে নিশ্চয়ই। আচ্ছা, আপনি ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি, কারণ সময় শেষ। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।